অ্যাসিড বেসের সাথেও রিঅ্যাকশন করে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এটা ক্যাটায়নিক অবস্থায় থাকে, আবার বেসের সাথে যখন রিঅ্যাকশন করে তখন অ্যানায়নিক ফর্মে থাকে। টোটাল অ্যাসিড এবং তাহলে আমরা পিএইচ ভার্সাস ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম নিয়ে যদি প্লট করি তাহলে আমরা দেখি যে কমপ্লিট একটা কার্ভ হয়, যেখানে আমরা হাফ অফ দ্য নিউট্রালাইজেশন কার্ভ থেকে পিকে এ সিঙ্গেল প্রাইম এবং ডাবল প্রাইম হিসেবে পিকে ভ্যালু পাই, সেখান থেকে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টের পিএইচ আমরা বের করতে পারি। এরপরে আমরা আইসোইলেক্ট্রিক পয়েন্টও আমরা আলোচনা করেছি যে পিএইচ এ দুইটা আয়নগুলো ইলেকট্রিক ফিল্ডে কোনো মাইগ্রেট করে না, এই পিএইচটাকে আমরা আইসোইলেক্ট্রিক পয়েন্ট বলি বা পিআই বলি। গ্লাইসিনের ক্ষেত্রে 5.97, আমরা অ্যাসপার্টিক অ্যাসিড এটারও আলোচনা করেছি, সেখানে মাল্টিপল প্রোটন আছে। আজকে আমরা বাফার সলিউশন নিয়ে আলোচনা করব। বাফার সলিউশন সে ফার্স্ট ইয়ার থেকে হয়তো করে আসতেছে। বাফার সলিউশন তোমরা জানো যে সলিউশনটা কোন একটা মিডিয়াম স্যার এটা পড়ানো হয়েছে স্যার। আচ্ছা, রিলিজ এবং স্ট্রং সোডিয়াম স্যার কথা বুঝতে পারতেছি না, নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। এখানেও প্রচুর সমস্যা হতেছে নেটের। আচ্ছা, হতে পারে আমার ওই এখানে নেট নাই, আমি হটস্পট দিয়ে করছি, ল্যাপটপে কানেক্ট করছি, বুঝছো? এখন শোনা যাচ্ছে? স্যার জি মাঝে স্যার। মধ্যে শোনা যায়। স্যার এখন স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার শোনা যাচ্ছে। ওই বাসায় এই মুহূর্তে নেট নাই, আমি ওই মোবাইল থেকে কানেকশন করে হটস্পটে করছি। যখন তাহলে আমি এখানে অ্যান্ডারসন হ্যাসেলব্লাস ইকুয়েশন ইউজ করে আমরা পিএইচ অথবা পিকে ভ্যালু দুইটাই আমরা বের করতে পারি। যেমন সাপোজ এখানে কে ভ্যালু দেওয়া আছে অ্যাসিডিক অ্যাসিডের, দুটার কনসেন্ট্রেশন দেওয়া আছে সোডিয়াম অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড যোগ করলাম অথবা বেস যোগ করলাম, তাহলে কি হবে? এরকম একটা এক্সাম্পল আছে যে 0.4 মোলার অ্যাসিডিক অ্যাসিড, 0.55 মোলার সোডিয়াম অ্যাসিডের যদি আমরা শেয়ারের মধ্যে আমরা 0.1 বোঝা যাচ্ছে না স্যার, আর ভেঙে ভেঙে আসতেছে। বোঝা যাচ্ছে না? স্যার একটু পর পরই সমস্যা হচ্ছে।
কানেকশন আমি আজকে অল্প করে আজকে শেষ করে দিই। এটা হচ্ছে বাফার সলিউশনের উপরে আয়নিক স্ট্রেংথের ইফেক্ট এবং টেম্পারেচারের কি ইফেক্ট আছে। যেমন আমরা উইক একটা মনোপ্রোটিক অ্যাসিড, যেমন অ্যাসিডের মতো আমরা যদি চিন্তা করি, HA দিয়ে আমরা এটাকে সিম্বলিক্যালি এক্সপ্রেস করতে পারি। HA ডিসোসিয়েশনের মাধ্যমে হাইড্রোজেন প্লাস এবং A মাইনাস তৈরি করে। তাহলে এর ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা লিখতে পারি ইন টার্মস অফ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। অ্যাক্টিভিটি দিয়ে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন আয়ন, অ্যাক্টিভিটি অফ A anion A minus, activity of HA monoprotic acid, the neutral species HA এর কনস্ট্যান্ট, এটা যেহেতু খুবই অল্প পরিমাণ ডিসোসিয়েশন হয়, কাজে এর কনসেন্ট্রেশনটা এই অ্যাক্টিভিটিটাকে আমরা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটাকে জাস্ট আমরা এইভাবে লিখতে পারি রিঅ্যারেঞ্জের মাধ্যমে, activity of hydrogen ion equal to Ka concentration of HA, and A minus টাকে activity of A minus এটাকে আমরা এই যে activity coefficient for A minus এবং concentration of A minus এটা দিয়ে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি নেগেটিভ লগারিদম নেই উভয় পাশে, তাহলে লিখতে পারি মাইনাস লগ অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন আয়ন minus log Ka minus log HA concentration, acidic concentration divided by conjugated base concentration plus log gamma i. Just minus log যদি আমরা এই ইকুয়েশনটা আমরা নেগেটিভ লগারিদম নেই তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস লগ অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন আয়ন, তাহলে এটাকে আমরা পিএইচ লিখতে পারি, লগ অফ কে এটাকে পিকে প্লাস এটাকে লগ, এটা যদি জাস্ট লগ হর যদি এক্সচেঞ্জ করি তাহলে নেগেটিভ সিম্বলকে আমরা সাইনকে আমরা প্লাসে কনভার্ট করতে পারি, লগ অফ কনজুগেট বেস বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন প্লাস লগ অফ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ফর কনজুগেট বেস A minus। আমরা ফার্স্ট চ্যাপ্টারে মলিকুলার সলিউশনের মধ্যে আয়নিক স্ট্রেংথের ওখানে আমরা তোমাদের স্মরণ আছে একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, লগ অফ গামা ইকুয়াল টু মাইনাস 0.509 z প্লাস z মাইনাস রুট স্কয়ার রুট আয়নিক স্ট্রেংথ। এখানে যেহেতু আমরা শুধু অ্যানায়নটার জন্য চিন্তা করছি, তাহলে -509 মাল্টিপ্লাইড বাই -1 স্কয়ার রুট আয়নিক স্ট্রেংথ। তাহলে এই লগ গামা কনজুগেট বেসের জন্য লগ অফ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এই টার্মটাকে আমরা -0.509 স্কয়ার রুট অফ আয়নিক স্ট্রেংথ এটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে আমরা মডিফাইড হেন্ডারসন-হাসেলবার্গ ইকুয়েশনকে এইভাবে দেখতে পাই, pH equal to pKa plus log of concentration of ছিলাম অলমোস্ট কি বলবো সামান্য পরিমাণে ডিসোসিয়েশন হয়। কাজে এটাকে যদি অ্যাসিটিক অ্যাসিডটা সামান্য পরিমাণ, তাহলে এটাকে যদি আমরা ইগনোর করি, ইগনোরিং দ্য ডিসোসিয়েশন অফ অ্যাসিটিক অ্যাসিড, তাহলে আমরা অনলি এই বাফারের আয়নিক স্ট্রেংথটা সোডিয়াম অ্যাসিডের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং অ্যাসিডেট আয়ন। আয়নিক
ইকুয়েশন আমরা জানি হাফ অফ সাইন, তাহলে সোডিয়াম কি রয়েছে, দুইটাই সমান সমান অনুপাতে ডিসোসিয়েশন হয়েছে, সোডিয়াম আয়ন এবং অ্যাসিডের আয়ন। হাফ অফ এটা হচ্ছে কনসেন্ট্রেশন, প্রথমটা যদি সোডিয়াম আয়ন ধরি, এটা অ্যাসিডের আয়ন 0.55 ইনটু 1 স্কয়ার, দ্যাট মিন্স আমার টোটাল নাম্বার পাচ্ছে 0.55, অর্থাৎ যেগুলো অন অন অথবা কি বলবো এই এক চার্জ বিশিষ্ট ডিসোসিয়েবল আয়নস, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন যেটা হয় আমরা আয়ন স্ট্রেন সলিউশন নিলাম সোডিয়াম অ্যাসিডেট। তাহলে দেখো আমরা এক্সাম্পল থেকে আগের এক্সাম্পল পেয়েছিলাম 4.76, এখানে হচ্ছে অ্যাসিডের আয়ন 0.4 মোলার, -0.505, তাহলে 4.52। তাহলে দেখো দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম 4.90, অর্থাৎ 4.90 আমরা একবার পেয়েছিলাম, এটা পিএইচ, এখন এটা ছিল পিকে ভ্যালু 4.76, আগে আমরা পেয়েছিলাম পিএইচ এর ভ্যালু 4.90। তাহলে দেখো এই যে আয়নিক স্ট্রেংথের ইফেক্ট, আমরা অনলি ছিল 4.90, বাট আমরা যখন সলিউশনের আয়ন স্ট্রেন যখন আমরা কনসিডার করেছি তখন এর পিএইচ হয়েছে 4.52। দ্যাট মিন্স আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা লগ অফ গামা টি মাইনাস এই যেটা পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ 0.509 বাফার সলিউশনের উপরে আয়নিক স্ট্রেইনের ইফেক্ট। এক্সাম্পল দেখছি যে এই সলিউশনের পিএইচ 4.90 পেয়েছি, সেটা তাহলে এটা হচ্ছে বাফার সলিউশনের পিএইচ এর উপরে আয়নিক স্ট্রেংথের প্রভাব। আরেকটা ফ্যাক্টর কনসিডারেশন আনতে হয় বাফার সলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ এক্সপেরিমেন্টাল সলিউশনের টেম্পারেচার যদি চেঞ্জ করা হয়, অনেক ফিজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয়, একইভাবে ডিসোসিয়েশন এখন ডিসোসিয়েশন যদি অফার এট টেম্পারেচার বিটুইন বুঝতে পারছি না কথা। আমাদের বায়োলজিক্যাল টেম্পারেচার কত, আমাদের বডি টেম্পারেচার কত, 38 ডিগ্রি সেলসিয়াস। 37.4 ডিগ্রি সেলসিয়াস। 37.4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাও 30 থেকে 40 এর মধ্যে। আমি এটাই শেষ করেছি। স্যার বিষয় দেখা যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো আমি টেম্পারেচার ইফেক্টের কথা বলতেছিলাম। তাহলে কনসেন্ট্রেশন এবং আয়ন স্ট্রেন,
কনসেন্ট্রেশন, আয়নিক স্ট্রেন্থ অলমোস্ট, আয়নিক স্ট্রেন্থ এবং কনসেন্ট্রেশন অলমোস্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। সামান্য পরিমাণ আছে, যেমন তোমার কনসেন্ট্রেশন যদি আমরা নরমালিটিতে মোলারিটিতে নেই তাহলে কি হবে, কিছুটা চেঞ্জ হবে, তাই না? কিন্তু মোলালিটিতে যদি নেই, মোলালিটিতে নিলে আর কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়ার কথা না, যেহেতু ওয়েট বেসিসে আমরা নিব। আচ্ছা, এখন কোথায় রাখলাম? একটা বাফার সলিউশনের পিএইচ যেটা ডিপেন্ড করবে, তাহলে পিকে ভ্যালুর উপর চেঞ্জ ডিপেন্ড করবে। ডিসোসিয়েশন যেটা হচ্ছে সেখান থেকেই তো আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থেকে লগ ভ্যালু থেকে আমরা পিকে ভ্যালু পাই। কাজেই আমরা এই ইকুয়েশনটা ভ্যান হোপ ইকুয়েশন আমরা যেটা বলি, যে মনে করো দুইটা টেম্পারেচার আছে, সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস, আমাদের বডি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি পিকে ভ্যালু আমার জানা আছে 25 ডিগ্রি সেলসিয়াসের একটা অ্যাসিডের, একটা বাফার সলিউশনের। তাহলে পিকে ভ্যালু যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস আমি জানি, তাহলে 37 ডিগ্রি সেলসিয়াসে আমার এটা জানতে হবে। তাহলে এখানে এনথালপি অফ ডিসোসিয়েশন ভ্যালুটা যদি আমার জানা থাকে আর কনস্ট্যান্ট আছে, দুইটা টেম্পারেচার আমার জানা আছে, একটার জানি আর একটার কে ভ্যালু আমি বের করতে পারবো। যেমন K1 যদি 25 ডিগ্রি সেলসিয়াসের হয়, তাহলে K2 দ্যাট মিনস এখানে আমরা KA দিয়েছি যেহেতু, তাহলে KA2 বলি, KA1 বলি। তাহলে KA1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের, তার PK ভ্যালু আমি জানি। তাহলে K ভ্যালু আমি যদি 37 ডিগ্রি সেলসিয়াসে এই ইকুয়েশন হিসেবে বের করতে পারি, তাহলে 37 ডিগ্রি সেলসিয়াসের কে ভ্যালু থেকে আমি পিকে ভ্যালু কনভার্ট করতে পারবো। তাহলে সেই পিকে ভ্যালু আমি যদি এখানে বসাই, তাহলে আমি ডিফারেন্ট টেম্পারেচারে ওই ক্ষেত্রে পিএইচ কত সেটা আমরা বের করতে পারবো। এইভাবে আমরা বাফার সলিউশনের উপর আয়নিক স্ট্রেন্থ এবং টেম্পারেচারের ইফেক্ট আমরা আলোচনা করতে পারি। তো আজকে এখানেই থাক। কি বলে, নেটেরও একটু প্রবলেম, আর ডিপার্টমেন্টে জরুরি কাজে যেতে হবে আমাকে, ডিপার্টমেন্টে ফোন করছে। তো তোমরা সবাই ভালো থাকো।